আলোচ্য বিষয় স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। কিন্তু তার আগে জেনে নেব স্থির তড়িৎ কি। স্থির তড়িৎ দেখো নামের মধ্যেই লুকিয়ে আছে। স্থির তড়িৎ অর্থাৎ যে তড়িৎ বস্তুর মধ্যেই আবদ্ধ থাকে, কোনো জায়গায় চলাফেরা করতে পারে না, এই জন্য এটাকে বলা হয় স্থির তড়িৎ। এটা সাধারণত ঘর্ষণের ফলেই দুটো বস্তুর মধ্যে উৎপন্ন হয়। এবার তার প্রাথমিক ঘটনাবলী সম্পর্কে আজ আমরা জানব। প্রথমে আমরা জানবো দেখো তড়িৎ আধান সম্পর্কে। তড়িৎ আধান কি? তড়িৎ আধান হচ্ছে যে ধর্মের জন্য কোনো বস্তুতে তড়িৎ বলের উদ্ভব হয়। মানে তড়িৎ বল মানে কি, অর্থাৎ আকর্ষণ বা বিকর্ষণ। এবার তড়িৎ আধানের আমরা একক সম্পর্কে জেনে নেবো। দেখো লেখা আছে তড়িৎ আধানের এসআই একক কুলম্ব, ছোট করে সি দিয়ে লেখে, বড় সি দিয়ে। সিজিএস একক ইএসইউ আধান বা ইএসইউ লেখে, বা এটাকে স্ট্যাট কুলম্ব লেখা যায়। সেটাকে ছোট করে লেখা যায় ছোট হাতে স্ট্যাট, তারপর বড় হাতে সি। এইবার আমরা আসবো আধানের মাত্রা সম্বন্ধে। মাত্রাটা সম্বন্ধে জানতে গেলে আমাদের এই ফর্মুলাটা সম্বন্ধে জানতে হবে। এটা অঙ্কের ক্ষেত্রেও লাগবে, কিউ সমান আইটি, যেখানে কিউ কি আধান, আই তড়িৎ প্রবাহ, আর টি সমান। তাহলে দেখো যদি কিউ এর মাত্রা ডাইমেনশন, আমি ছোট করে ডিআইএম লিখেছি, কিউ এর ডাইমেনশন হলে কি হবে, কিউ এর ডাইমেনশন বা মাত্রা সমান কি আই এর মাত্রা গুণিতক টি এর মাত্রা। আই এর মাত্রা কি বড় আই, আর টি মানে কি সময়, মানে তার মাত্রা কি বড় টি। তাহলে এটা মুখস্থ রাখার দরকার নেই, শুধু ফর্মুলাটা মুখস্থ রাখলেই হয়ে যাবে। আর একটা অঙ্কের ক্ষেত্রে লাগে একটা রিলেশন, যে এসআই এবং এই সিজিএস ইউনিট দুটোর মধ্যে সম্পর্ক। সেটা কি, 1 কুলম্ব সমান হচ্ছে 3 × 10⁹ ইএসি। তাহলে এটা বোঝা গেল। এরপর আমরা পরেরটায় যাবো, সেটা হচ্ছে স্থির তড়িৎ শ্রেণী। স্থির তড়িৎ শ্রেণী সম্পর্কে আমরা এখন জানব। স্থির তড়িৎ শ্রেণী কি, যখন দুটো বস্তু ঘর্ষণ করা হয় বা ঘষা হয়, তখন একটা বস্তুতে পজিটিভ তড়িতের উৎপন্ন হয় আর একটা বস্তুতে নেগেটিভ তড়িৎ। কিন্তু কোন বস্তুতে পজিটিভ তড়িৎ আর কোন বস্তুতে নেগেটিভ তড়িৎ সেটা নিশ্চয়ই পরীক্ষা করে বুঝতে হবে। কিন্তু আমরা সবসময় কি করে পরীক্ষা করব, তার জন্য একটা তড়িৎ শ্রেণী তৈরি করে। এটার সম্বন্ধে তোমরা আগেও পড়েছো। সেই শ্রেণীটা লেখা হয় কিভাবে, মুখস্থ রাখবে এইভাবে। প্রথমে থাকে পশম, দেখো আমি যেরকম ভাবে লিখছি বইতেও তোমরা পাবে এইভাবেই লেখা আছে। কেন, এটা দেখো মুখস্থ করতে এইভাবে সুবিধা হয়। তিনটে করে মুখস্থ করবে। কিরকম, পশম কাঁচ কাগজ, রেশন কার্ড মানবদেহ, ধাতু এবোনাইট গালা, অ্যাম্বার রজন সেলুলাইট। এটা তোমরা 4-5 বার বললেই দেখবে মুখস্থ হয়ে যাবে। পশম কাঁচ কাগজ, রেশন কার্ড মানবদেহ, ধাতু এবোনাইট গালা, অ্যাম্বার রজন সেলুলাইট। এইবার কি এই রাসায়নিক শ্রেণীতে কি করে, এদের মধ্যে যদি দুটো বস্তুকে ঘর্ষণ করা হয়, তাহলে প্রথমটায় হবে পজিটিভ তড়িৎ বা ধনাত্মক আধান, এবং দ্বিতীয়টাতে কি হবে ঋণাত্মক আধান। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। ধরো কাঁচের সঙ্গে মানব দেহ, মানে আমাদের দেহের ঘর্ষণ করলো, তাহলে এই শ্রেণীতে কাঁচ কত আছে, 2 আছে, আর দেখো মানব দেহ কত আছে, 6। তাহলে এ প্রথমে মানে এতে কি তড়িৎ উৎপন্ন হবে, যে প্রথমে তাকে বললাম কি ধনাত্মক আধান, আর এতে কি আধান থাকবে ঋণাত্মক আধান, বা এতে ঋণাত্মক তড়িৎ হবে, আর যে প্রথমে আছে সেখানে ধনাত্মক তড়িৎ। তাহলে এতে ধনাত্মক হলো কাঁচে। এখন যদি পশম আর কাঁচ ঘর্ষণ করি, কাঁচে কি তড়িৎ উৎপন্ন হবে, যেহেতু পশম আর কাঁচ ঘর্ষণ করেছি, কাঁচ যেহেতু দ্বিতীয়তে আছে, তাহলে এতে এখন হবে ঋণাত্মক তড়িৎ, আর পশম যেহেতু আগে আছে তাহলে ওতে কি হবে ধনাত্মক তড়িৎ। বোঝা গেল। স্থির তড়িৎ শ্রেণী সম্পর্কে জানা হয়ে গেল। এরপরে আমরা জানবো ইলেকট্রনীয় তত্ত্ব সম্পর্কে। সেটা কি, দুটো বস্তুকে যখন আমরা ঘর্ষণ করব তখন কি হবে, একটাই ধনাত্মক হচ্ছে, একটা ঋণাত্মক হচ্ছে। কি জন্য হচ্ছে, কারণ যখন দুটো বস্তুকে ঘর্ষণ করায় তখন কোনো একটা বস্তুর বাইরের কক্ষে যে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনগুলো অন্য বস্তুতে চলে যায়। ধরো আমি এই একটা উদাহরণ দিচ্ছি। ধরো এটা কাঁচের নিউক্লিয়াস, আর এটা হলো পশম।
এইবার আমরা যদি কাঁচ আর পশম যদি ঘর্ষণ করি বস্তু দুটোকে, আমি শুধু এটা নিউক্লিয়াসটা এঁকেছি, নিউক্লিয়াস এবং মানে পরমাণুটা এঁকেছি, দুটোর পরমাণু এঁকেছি। এখানে ধরো সাধারণত ইলেকট্রনগুলো থাকে, কটা ইলেকট্রন আছে আমরা সেই বিতর্কে এখন যেতে চাইছি না, আমি মোটামুটি একটা ধরে নিচ্ছি। তাহলে ধরো পশমে আমি বললাম যে বাইরের কক্ষে 4টে ইলেকট্রন আছে আর এর আছে 2টো ইলেকট্রন। তাহলে যখন দুজনকে ঘষাঘষি করব দুটো বস্তুকে, তখন কি হবে, দুটো বস্তুকে ঘর্ষণ করলে এর পরমাণু থেকে ধরলাম কিছু ইলেকট্রন এখানে চলে এলো বা একটা ইলেকট্রন এখানে চলে এলো। কি হবে, এখান থেকে একটা ইলেকট্রন যদি এখানে চলে আসে তাহলে এতে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা প্রথমে সমান ছিল, তাই নিস্তড়িত ছিল। এখন একটা এক্সট্রা ইলেকট্রন এখানে চলে এসেছে, তাহলে কি হবে, এটা কি হয়ে যাবে, ঋণাত্মক তড়িৎ বস্তু। এবং এতেও প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান ছিল বলে নিস্তড়িত ছিল প্রথমে, কিন্তু ঘর্ষণের পরে একটা ইলেকট্রন চলে গেছে, এর ফলে কি হবে, এখানে একটা ইলেকট্রন কমে যাবে। তাই নেগেটিভ একটা কমে গেছে মানে কি, পজিটিভ বেড়ে গেছে। তাহলে এটাই তখন কি তড়িৎ উৎপন্ন হবে, পজিটিভ তড়িৎ। এটাই কি হবে, নেগেটিভ তড়িৎ। এটাই হচ্ছে ইলেকট্রনীয় তত্ত্ব। এরপর আমরা যাব কি, আধানের কোয়ান্টাম। কোয়ান্টাম জিনিসটা কি একটু বলে রাখি। কোয়ান্টাম জিনিসটা হচ্ছে, ধরো তোমরা বাজারে গেছো, এখন তোমরা বাজারে সবচেয়ে কম টাকা কত ব্যবহার করতে পারবে, 50 পয়সা, 20 পয়সা, না সেগুলো তো এখন অচল হয়ে গেছে। সবচেয়ে কম টাকার জিনিস কিনতে কত পারবে, 1 টাকার। দেখো ওর চেয়ে কমে কি আর সম্ভব এখন, নয়। তাহলে আমরা বলতে পারি আমরা যত রকম যা জিনিসপত্র কিনবো সব কি 1 টাকার গুণিতকে। ধরো কোনো একটা বস্তুর দাম নিল 65 টাকা, তাহলে কি 65 ইন্টু 1। কোনো বস্তুর দাম ধরো 124 টাকা, তাহলে কি 124 ইন্টু 1। তাহলে কি এখন আমরা যখন বাজারে যাচ্ছি তখন 65 টাকার জিনিস কিনলে দেখো 1-এর গুণিতক হিসেবে করাই হচ্ছে না, বা 124 টাকার জিনিস কিনলে 1-এর গুণিতক হিসেবে। তাহলে মিনিমাম ইউনিট কোনটা হচ্ছে, 1। তাহলে এইটাকেই বলা হয়, ধরো এটা টাকার কোয়ান্টাম। মানে কোয়ান্টাম জিনিসটা কি, সবচেয়ে মিনিমাম যে ইউনিটটাকে ধরা। তেমনি আধানের ক্ষেত্রে সবচেয়ে কম আধান যেটা ধরা হয় সেটা হচ্ছে কি, ইলেকট্রনের আধান। আর সেই আধানটা কত তোমরা তো জানো, ইলেকট্রনের আধানের মান কত, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এসআই সিজিএস কত, 4.8 ইন্টু 10⁻⁻10 ইএসএ, সিজিএস। তাহলে জগতে যত রকম আধান আছে বা কোনো বস্তুতে যে পরিমাণ আধান থাকবে সেটা কি সবসময় কি এর গুণিতক আকারে হবে, এটা বা এটা। ধরো আমি এসআইতে ধরে বলছি। তাহলে আমার যদি কোনো অঙ্কে পড়ে যে কোনো বস্তুতে কি এই আধান সম্ভব, তাহলে আমরা কি করব, ধরো কোনো বলেছে যে কোনো বস্তুতে কি কিউ পরিমাণ আধান সম্ভব, আমি কি করব, ধরো একটা কোনো একটা মান দিয়ে দিয়েছে, আমি পরে অঙ্কের সময় দেখাবো। তখন কি করব, কিউ কে এই 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে ভাগ করলে যদি আমার পূর্ণ সংখ্যা আসে, কিউ কে এটা দিয়ে ভাগ করলে যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে কি হবে, ওই আধানটা সম্ভব। আর যদি না আসে তখন কি হবে, ওই আধানটা ওই বস্তুতে থাকা সম্ভব না। এরপরে আমরা জানবো তড়িৎ আবেশ সম্পর্কে। তড়িৎ আবেশ সম্পর্কে জানার জন্য প্রথমে আমি একটা অনাহিত বস্তুকে রাখি। এটা কি বস্তু, অনাহিত। তাহলে অনাহিত বস্তু মানে কি, এতে কোনো আধান নেই। এর সামনে যদি কোনো একটা আহিত বস্তুকে রাখি, প্রথমে এটা কি অনাহিত বস্তু, মানে এতে কোনো আধান নেই, মানে এরা সম্পূর্ণ নিষ্ক্রিয়। এখন এর সামনে যদি কোনো একটা আহিত বস্তুকে রাখি, ধরো ধনাত্মক আধানে আহিত কোনো বস্তু, কি হবে, সামনের প্রান্তে বিপরীত আধান সৃষ্টি হবে অর্থাৎ ঋণাত্মক তড়িৎ, এবং দূরবর্তী প্রান্তে সম আধান সৃষ্টি হবে অর্থাৎ ধনাত্মক তড়িৎ। এই ঘটনাটাকেই বলা হয় তড়িৎ আবেশ। এবার আমরা একটু অন্য দিক দিয়ে বুঝি, না আর একটা উদাহরণ দিয়ে দিই। যদি এখানে কোনো ঋণাত্মক বস্তু আনতাম,
ঋণাত্মক আধানে আহিত কোনো বস্তু আনতাম, তখন অনাহিত বস্তুটার সামনে কি হতো, ঋণাত্মক আনলে কি হতো, এখানে কি হতো ধনাত্মক, এবং দূরবর্তী প্রান্তে কি হতো ঋণাত্মক। ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে বোঝার চেষ্টা করি। ধরো এটা অনাহিত বস্তুর পরমাণু। এখন যদি এই একটা আহিত বস্তুকে এই পরমাণুটার কাছে আনি, কি হবে, এই ধনাত্মক আধানের প্রভাবে এই ইলেকট্রনগুলো কি হয়ে যাবে, এদিকে চলে আসবে। তাহলে এইদিকে চলে আসার ফলে কি হবে, এই সাইডটা কি হয়ে যাবে পরমাণু ঋণাত্মক, এবং ওই সাইডে যদি ইলেকট্রনের আধিক্য নেই তাহলে কি হয়ে যাবে ওই সাইডটা ধনাত্মক। তাহলে এইভাবে এই সাইডে হবে ঋণাত্মক আধান আর ওই সাইডে হবে ধনাত্মক আধান। এখন এই সাইডটা যেটা আহিত বস্তুর কাছে থাকে, এই যে আধানটা সৃষ্টি হলে এর আকর্ষণ বলের প্রভাবে বেশি নড়াচড়া করতে পারবে না, বা আমরা কোথাও সরিয়ে নিয়ে যেতে পারবো না, তাই এটাকে বলা হয় বদ্ধ আধান। কিন্তু এই যে আধানটা, এটা দেখো এর থেকে অনেকটাই দূরে আছে, ফলে এটাকে আমরা সরিয়ে নিয়ে যেতে পারবো, এই জন্য এই দূরবর্তী প্রান্তের আধানটাকে বলা হয় মুক্ত আধান। কোনো তড়িতাহিত বস্তু আধান কিভাবে পরীক্ষা করে, একটা আদান পরীক্ষা করা হয় আদান পরীক্ষক হাতলের সাহায্যে, সেটা সোজা আছে, আমি যেটা বোঝানোর দরকার সেইগুলো ভিডিওতে বলে। সর্বপ্রথম পরীক্ষণ যন্ত্র, এর মাধ্যমে আমরা আদান পরীক্ষা করতে পারি। সেই যন্ত্রটা এখানে হাত চারটে, এখন কালার অনুযায়ী সব বিভিন্ন, কালোটা ধাপ, লালটা স্বর্ণ, নীলটা কাঠ, আর সবুজটা অন্তরক্ত। তাহলে এখানে একটা ধাতব চাকরি থাকে, তা সেটা অন্তরক পদার্থের মধ্যে এই কাঁচের পাত্রের মধ্যে এখানে দুটো স্বর্ণপত্র লাগানো থাকে, এখানে দুটো টিনের পাত লাগানো। এইবার যদি কোনো একটা আহিত বস্তু, ধনাত্মক আহিত বস্তু, সেটাকে যদি এখানে স্পর্শ করে, স্পর্শ করাতে কি এই ধনাত্মক আধানটা এখানে চলে আসবে, এখানেও ধনাত্মক আধানটা চলে আসবে, ফলে এখানে কি হবে ঋণাত্মক আধান আবেশ হবে দুপাশে। তাহলে কি হবে, এই পজিটিভ আর নেগেটিভের আকর্ষণের জন্য কি এই তত্ত্ব দুটো স্বর্ণ তত্ত্ব দুটো কি হয়ে যাবে, এরকম ছিল বিস্তারিত হয়ে যাবে আস্তে আস্তে। কারণ কি দুজনই এখন পজিটিভ পজিটিভ পেয়ে গেছে, দুজনেই পজিটিভ পজিটিভ পেয়ে গেছে, ফলে বিকর্ষণের ফলে কি দূরে সরে যাবে। আবার কি ঋণের পাতগুলো পাশে কি করছে, ঋণাত্মক বলে কি আবার আকর্ষণ করে কি আরো একটু বিস্তারিত করে দেবে, তাহলে ঋণের পাতগুলো বিস্তারণে সাহায্য করে, মানে যতটা পরিমাণ আরো বেড়ে যেতে পারে স্বর্ণটা। তাহলে এইবার আমরা যদি কোনো আহিত বস্তুকে আনি, তাহলে এই চেষ্টা করবে, সেটা কি হবে, প্রথম ধনাত্মক আধান এখানে পেলো, এখানে ধনাত্মক আধান পেলো, ধনাত্মক আধানের জন্য পরস্পরকে বিকর্ষণ করলো, করে সরে গেল, টিনের পাতের জন্য আকর্ষণ বলের জন্য এটা আরেকটু সরে গেল বেশি, তাহলে বোঝা গেল যে এখানে একটা আহিত বস্তুকে আনা হয়েছে। এখন যদি এইটা কোনো অনাহিত বস্তুতে আনে, তাহলে কি হবে, এটা কোনো অনাহিত বস্তু হবে, তাহলে এই আবেশটা হবে না, এইটা হবে না, এটা হবে না, এখানে এই আধানটা আসবে না, এখানে এই আবেশগুলো হবে না, তাহলে স্বর্ণপত্র দুটো যেরকম ছিল সেরকম। মানে আমি কোনো অনাহিত বস্তু কিভাবে জানা যাবে, যদি আমাদের এই স্বর্ণপত্র দুটোর বিস্ফোরণ হয়, মানে স্বর্ণপত্র দুটো পরস্পর থেকে দূরে সরে যায়, তাহলে ওটা আহিত বস্তু। আর যদি যেরকম হচ্ছে সেরকমই থেকে যায়, তাহলে সেটা কি বস্তু, অনাহিত বস্তু। বোঝা গেল, তাহলে এটা হয়ে গেল আহিত না অনাহিত বস্তু কি করে সেটা জানবো। এখানে কিন্তু জল শোষক বস্তু রাখা হয় ভেতরে, কারণ কি এখানে জলটা শুষে নেয়, আর নিচটাও একটু ধাতু আবরণ থাকে। এবার আমরা দেখবো আহিত পাবো, আহিতকরণ করার সময় কি হয়, বস্তুটাকে খুব ধীরে ধীরে কাছে আসে, কারণ হঠাৎ যদি আমি সঙ্গে সঙ্গে এরা প্রচুর পরিমাণ আদান হঠাৎ করে পেয়ে গিয়ে স্বর্ণপত্র দুটো বসে পড়ে যেতে পারে। তাই কোনো আহিত করার সময় কোনো বস্তুটা হঠাৎ করে কাছে আনা। এরপর আমরা যাবো আধানের পরিমাণ, মানে যে এটা আনলাম, আমি হয়তো এটাকে আগে জেনে নিয়েছিলাম যে এটা আহিত না অনাহিত জানা গেল, তা আহিতটা তো জানা গেল, কিন্তু এই আহিত প্রতিটি পজিটিভ না নেগেটিভ সেটা জানতে হবে, সেটা কিভাবে জানা যাবে, আমি আগে থেকে স্বর্ণপত্রটাকে পজিটিভ আধান দিয়ে রাখবো, আগে থেকেই পজিটিভ আধান দিয়ে রেখেছি, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে পজিটিভ আধান হয়ে যাবে আগে থেকে। এইবার
যদি কোনো আহিত বস্তুকে, এবার যদি আমি কোনো আহিত বস্তুকে স্বর্ণপত্রের কাছে ধীরে ধীরে এনে স্পর্শ করে এবং যদি দেখি যে এই পত্র দুটোর বিস্ফোরণ অনেক বেড়ে গেছে, তাহলে আমরা বলতে পারবো যে এটা কি আধান? ধনাত্মক আধান। কেন? তাহলে এটা আমি কি আধান জানি না, এটা যদি ধনাত্মক আধান থাকে তাহলে কি এখানে আধানের পরিমাণ আরো বেড়ে যাবে, ফলে কি পত্র দুটোর বিস্ফোরণ কি আরো বেড়ে যাবে। তাহলে যখন আধানটা আগে থেকে কি করা আছে, ধনাত্মক আধানে আহিত করা আছে, পরে যখন বস্তুটা আমার আনলাম সেটাও যদি ধনাত্মক হয় তাহলে কি পত্রের বিস্ফোরণটাকে আরো বাড়িয়ে দেবে। কারণ আমরা বলতে পারি যে আহিত বস্তু আনলে যদি পত্রের বিস্ফোরণ বেড়ে যায়, তাই তো পত্রের বিস্ফোরণটা যদি বেড়ে যায় তাহলে আমরা বলতে পারবো ওটা কি ধনাত্মক আধান। একইভাবে যদি এটা আগে থেকে ঋণাত্মক আধানে থাকে আর আরেকটা যদি ঋণাত্মক আধানে আহিত বস্তু জানতাম তখন বেড়ে যেত। এইবার আরেকটা বস্তুকে আনতে দেখলাম যে পত্রের বিস্ফোরণ কমে গেল, তাহলে কমে গেলে কি আমরা বলতে পারি ওটা ঋণাত্মক আধান? না, ঋণাত্মক হতে পারে, আবার কি হতে পারে অনাহিত হতে পারে, মানে আধান নেই। মানে আমি যদি কোনো নেগেটিভ আধানের বস্তু আনি, আমি যদি কোনো নেগেটিভ আধানে আহিত বস্তু আনি তখন কি এখানকার আধানটাকে কমিয়ে দেবে, তাহলে এইটা কি আস্তে আস্তে কমে যাবে এই গ্যাপটা। আবার যদি অনাহিত বস্তু আনি তখন কি হবে, এই আধানটাকে কমিয়ে দেবে, কারণ এর কিছু আধান নিয়ে নেবে, তখনও কমে যাবে। তাহলে আমরা কমে গেলে বলতে পারি না যে বস্তুটা কি প্রকৃতির আধান, একমাত্র বিস্ফোরণ বা বেড়ে গেলেই বলতে পারি যে আধানে আহিত করেছিল সেই আধানেরই বস্তু এসেছে। স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোনো বস্তু পরিবাহী না অপরিবাহী জানবো কি করে? পরিবাহী মানে তোমাদের জানা আছে, যারা মধ্য দিয়ে সহজেই ইলেকট্রন চলাচল করতে পারে আর এর মধ্যে দিয়ে সহজে ইলেকট্রন চলাচল করতে পারে না, বা তড়িৎ চলাচল করতে পারে পরিবাহীর মধ্য দিয়ে আর অপরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না, সাধারণত অপরিবাহী বা অন্তরক যেগুলো বলা হয়। তাহলে যখন একটা পরিবাহী পদার্থ স্বর্ণপত্রের কাছে আনবো তখন কি হবে, স্বর্ণপত্রের কাছে যখন আনবো এবং এনে যখন এই চাকতিতে ঠেকাবো তখন স্বর্ণপত্রটা মানে এই যে যন্ত্রটা যদি আগে থেকে আহিত করা থাকে, মানে আধান যদি আগে থেকে দেয়া থাকে, তাহলে এই আধানগুলো পরিবাহীর মধ্য দিয়ে গিয়ে ব্যক্তির শরীর দিয়ে কি মাটিতে চলে যাবে। তাহলে কি হবে, এই পত্র দুটো যেরকম ছিল তার চেয়ে কি আরো কাছাকাছি চলে আসবে বা নিমিলিত হবে। কিন্তু এটা যদি অন্তরক বা অপরিবাহী হয় তখন কি হবে, দেহের মধ্য দিয়ে এই আধানটা যেতে পারবে না, তখন স্বর্ণপত্রের যে পত্র দুটি যেরকম ছিল সেরকমই থাকবে বা খুব সামান্য নিমিলিত হবে। আমরা যাব পরিবাহীতে আধানের অবস্থান। কোনো একটা পরিবাহীতে আধান কোথায় অবস্থান করে? সাধারণত দেখা গেছে যদি কোনো একটা আয়তকার পরিবাহী হয়, দেখা যাবে যে আধানগুলো সর্বত্র সমান আছে, কিন্তু যেখানে যেখানে কর্নারগুলোয় দেখবো যে আধানের পরিমাণ বেশি, মানে আধান ওখানে বেশি জমা হয়। তাহলে দেখা যাবে যে যেখানে যেখানে পরিবাহীগুলো সূচাগ্য বা যেখানকার হচ্ছে ব্যাসার্ধটা খুব কম সেখানে আধানের জমা হওয়ার পরিমাণ বেশি, এবং যেখানে হচ্ছে ব্যাসার্ধের পরিমাণ বেশি সেখানে হচ্ছে আধানটা কম জমা হয়, মানে সূচালো জায়গাগুলো আধানের পরিমাণটা বেশি হয়। এটা একটা ফর্মুলা থেকেও দেখা যায়। সেটা কি, তার জন্য আমরা একদম প্রথম থেকে যাই, এটা একটা ফর্মুলার জন্য দেখা যায়, সেটা কি সিগমা সমান কিউ বাই এ। কিউ হচ্ছে আধান এবং এ হচ্ছে পরিবাহীর ক্ষেত্রফল। তোমরা এগুলো একটু খাতায় লিখে নেবে কারণ অঙ্কের সময় লাগবে, আমি আর পুরো লিখলাম না। এটা পরিবাহীর ক্ষেত্রফল। এবার পরিবাহীটা কিরকম হবে তার উপর নির্ভর করছে। গোলক হলে তোমরা জানো ক্ষেত্রফল হয় 4πr², বর্গাকার হলে a², বৃত্ত হলে πa²।
তাহলে এখান থেকেও দেখা যাচ্ছে, দেখো যদি আমি এটা গোলকের ক্ষেত্রে ধরি, ধরো কিউ বাই এটা কি হবে 4πr², এটা কি গোলকের ক্ষেত্রে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে সিগমা, এটাকে বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্ব এটা কিভাবে লেখা হয়, সিগমা, মানে আমি যেভাবে লিখলাম লেখা যায় কিউ বাই এ। কিউ মানে আধান, মানে পরিবাহীতে যে আধানটা আছে, এবং এটা পরিবাহীর ক্ষেত্রফল। তাহলে একটা গোলকের ক্ষেত্রে আর ব্যাসার্ধ একটা গোলক, তার ক্ষেত্রফল ধরলাম 4πr²। এখান থেকে দেখা যাচ্ছে দেখো সিগমা, সবকিছু যদি কনস্ট্যান্ট থাকে বা ধ্রুবক থাকে তাহলে লেখা যায় সিগমা প্রপোর্শনাল টু 1/r²। অর্থাৎ যে পরিবাহীর ব্যাসার্ধ বেশি তার সিগমা কম, মানে আধানের তলমাত্রিক ঘনত্ব কম। বোঝা গেল? তাহলে সূচাগ্র মানে যেসব জায়গায় সূচ হয়ে আছে, মানে ছুঁচালো হয়ে আছে, সেই সব জায়গায় কি ব্যাসার্ধ খুব কম, মানে ব্যাসার্ধ খুব কম মানে কি ওখানে আধানের যে তলমাত্রিক ঘনত্ব, তল কি জন্য বলা হচ্ছে, যেহেতু এ দিয়ে ভাগ করা হচ্ছে, মানে এরিয়া বা ক্ষেত্রফল দিয়ে ভাগ করা হচ্ছে, সেখানে কি সিগমার মান বেশি হবে। আবার যেখানে এই সব জায়গাগুলো দেখো যেখানে হচ্ছে আর এর মান খুব বেশি নয়, আর মানে কিরকম, এইখানটায় যদি আমি এইটুকু অংশটাকে ভাবি, এই অংশটা এরকম মানে কি, এর আর মানে কি অনেক বড় একটা জায়গা, মানে আরটা বিশাল বড় হবে, কারণ এর পৃথিবীরও আমরা কি ওপরটাকে প্লেন ধরি, তাহলে ওটা কি একটা বিশাল বড় ব্যাসার্ধের বৃত্ত, তাহলে এই সব জায়গাগুলো আর খুব বেশি, তাহলে আর খুব বেশি মানে কি সিগমা কম। দেখো এখানকার হচ্ছে এখানকার সিগমা মানে আধানের তলমাত্রিক ঘনত্বটা অনেকটাই কম। একটা গোলকের ক্ষেত্রে সব জায়গায় সমানভাবে থাকে, কারণ ওখানে কোনো সূচাগ্র কোনো প্রান্ত নেই। তাহলে একটা পরিবাহীতে আধান ধরে রাখার জন্য গোলকাকার পরিবাহী সবচেয়ে ভালো। এখন আমরা আরো দুটো অংশ সম্পর্কে জানবো, যেগুলো পরের চ্যাপ্টারে হয়তো সামান্য দেয়া থাকবে, তবু একটু বলে রাখি। যেমন আধানের তলমাত্রিক ঘনত্ব হয়, সেরকম আর একটা ঘনত্ব আছে আধানের রৈখিক ঘনত্ব। সেটাকে সাধারণত লেখা হয় ল্যামডা দ্বারা, সমান লেখা হয়। দেখো তল থাকলে কিউ বাই কি হবে এ, যেহেতু তল মানে ক্ষেত্রফল আছে, তাহলে এখানে রৈখিক আছে মানে কি হবে কিউ বাই এল, মানে এখানে এলটা হবে কি দৈর্ঘ্য। আর একটা হয় কি আধানের আয়তন মাত্রিক ঘনত্ব। রৈখিক হলে এল, তল হলে এ, তাহলে আয়তন হলে কি হবে, সেটাকে লেখা হয় রো দ্বারা। তাহলে কিউ বাই, তখন কি হবে আয়তন যেহেতু কিউ বাই ভি। তাহলে আমরা তিন রকম ঘনত্বের সঙ্গে জানা গেল। দেখো এটা মনে রাখাও খুব সোজা। আমি কিভাবে মনে রাখি দেখো, ঘনত্ব সমান আমরা কি জানি, আমরা সেই যেগুলো জেনেছি ঘনত্ব সমান জেনেছিলাম না ভর বাই আয়তন, ক্লাস 8-এ জেনেছি ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে দেখো এখানে তো আধান আছে, তাহলে ভরের জায়গায় কি হবে আধান হবে। তাহলে তলমাত্রিক ঘনত্ব হলে আয়তনের জায়গায় কি হবে তল হবে। দেখো আয়তন মাত্রিক ঘনত্ব হলে শুধু ভরের জায়গায় এম কিউ লিখেছি এবং আয়তনের জায়গায় দেখো আয়তন আছে, মানে মনে রাখা একই। ঘনত্ব ঘনত্ব যেরকম ভর বাই আয়তন হয়, শুধু আধান হলে ভরের জায়গায় আধান হয়, এবং যখন যেটা থাকবে তল থাকলে এ হবে, রৈখিক থাকলে এল হবে, আয়তন মাত্রিক থাকলে এল হবে। আধানের তলমাত্রিক ঘনত্ব এর এবার যদি তোমায় বলা হয়, যদি সংজ্ঞা বলা হয়, সংজ্ঞাও খুব সোজা। দেখো এই এর মান মানে ক্ষেত্রফলের মান যদি এক হয়, এক মানে এই মানটা যদি আমি অন্য কালি দিয়ে একটা লিখি, এই মানটা যদি এক হয় তাহলে আমি পরের লাইনে লিখতে পারি না সিগমা সমান কিউ বাই এ। এইটা কিন্তু মেন ফর্মুলা, এটা কিন্তু আমি শুধু বলেছি গোলকের জন্য। এই পোর্শনটা শুধু বলেছি গোলকের জন্য।
তাহলে মেন ফর্মুলা কি, সিগমা সমান কিউ বাই এ, আধানের তলমাত্রিক ঘনত্ব সমান কিউ বাই এ। এবার ধরো এইটার মান যদি 1 হয়, ক্ষেত্রফলের মান যদি 1 হয়, তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি না সিগমা সমান কিউ। তাহলে আমরা বলতে পারি ক্ষেত্রফল 1 হলে যে আধান থাকে সেটাকে কি বলা হয়, আধানের তলমাত্রিক ঘনত্ব। ভালোভাবে বললে কি হবে, একক আয়তনে যে পরিমাণ আধান থাকে, একক আয়তনে ভুল বললাম, ভালো করে বললে কি হবে, একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকেই বলা হয় কি, আধানের তলমাত্রিক ঘনত্ব। বোঝা গেল? এইবার আমরা আধানের তলমাত্রিক ঘনত্বের একক এবং মাত্রা সম্বন্ধে জানব। আমি নিচের এগুলো একটু মুছে দিচ্ছি ততক্ষণ। আধানের তলমাত্রিক ঘনত্বের যদি একক হয় কি হবে, সিগমা সমান তো কিউ বাই এ, কিউ এর একক কি, আমি এসআই পদ্ধতিতে ধরলে কি হবে, কিউ এর একক হচ্ছে কি কুলম, আর এই ক্ষেত্রফলের একক কি মিটার স্কয়ার। তাহলে এর একক কি হয়ে গেল, কুলম পার মিটার স্কয়ার। এটা কি এসআই পদ্ধতিতে। তেমনি সিজিএস এ করলে কি হবে, কুলম্বের জায়গায় কি হবে ইএসইউ, আর ক্ষেত্রফল কি হবে সেন্টিমিটার স্কয়ার। তাহলে ভালো করে লক্ষ্য করো, একবার যদি আমরা ফর্মুলাটা মুখস্থ করে নিই তাহলে আমার সংজ্ঞা মুখস্থ হয়ে গেল, দেখো এককটাও বানিয়ে নেওয়া যাচ্ছে। কারণ কি, সিগমার একক সমান কিউ এর একক ডিভাইড বাই এ এর একক। এসআই পদ্ধতিতে কিউ এর একক কি কুলম এবং ক্ষেত্রফলের একক কি মিটার স্কয়ার। তাহলে কি হয়ে গেল কুলম পার মিটার স্কয়ার। তেমনি সিজিএস এ কুলম্বের জায়গায় ইএসইউ হবে, আমরা আগে দেখেছি, আর মিটারের জায়গায় হবে সেন্টিমিটার স্কয়ার। মাত্রাও সোজা, যদি সিগমার মাত্রা নির্ণয় করতে পারে, সিগমার ডাইমেনশন বা মাত্রা নির্ণয়। কিউ এর মাত্রা কি, আমরা ফর্মুলা প্রথমে করেছি কিউ সমান কি আইটি, তাহলে আই আর টি এর মাত্রা টি। আর নিচে কি আছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দুটো দৈর্ঘ্যের গুণ, তাহলে কি এল স্কোয়ার, এল ইন্টু এল, এল স্কোয়ার। তাহলে এর মাত্রা কি হয়ে গেল এল টু দি পাওয়ার মাইনাস টু টি আর। তাহলে দেখো খুব সহজ, আমার সংজ্ঞা একক মাত্রা সবকিছুই হয়ে গেল। এবার আমরা দেখবো তীক্ষ্ণাঙ্ক পরিবাহীর ক্রিয়া, সেটা কি। প্রথমে আগেরটা একটু আগে আমি কি বললাম, একটু আগে বললাম যে সূচি মুখে মানে যেখানে ছুঁচালো মুখ সেখানে সবচেয়ে বেশি আধান জমা থাকে। তাহলে আমি ধরলাম একটা সূচালো মুখ আছে, এখানে আধানের পরিমাণ খুব বেশি, ধরো এখানে আমি নেগেটিভ আধান ধরলাম, প্রচুর পরিমাণে নেগেটিভ আধান জমে আছে। তাহলে ধরো এই যে আহিত একটা পরিবাহী, তার যে সূচাগ্য মুখগুলো মানে সরু ছুঁচলো মুখগুলো, সেখানে প্রচুর পরিমাণ আধান জমা আছে। এখন যদি এটাকে বায়ুতে রাখা হয়, বায়ুতে রাখা হলে কি হবে, এই পরিবাহীটার চারিদিকে যেহেতু প্রচুর পরিমাণে আধান জমা আছে, চারপাশের যে বায়ুকণা ধূলিকণাগুলো আছে সেগুলোই কি নিস্তড়িত ছিল, সেগুলোই কি প্রবল আবেশের সৃষ্টি হবে। মানে কি হবে, এখানে মাইনাস থাকলে এটা প্লাস হবে আর এটা মাইনাস, এটা প্লাস হবে এটা মাইনাস, এটা প্লাস হবে এটা মাইনাস। আমি চারটে দিয়ে দেখালাম যে ধরো এই বায়ুকণাগুলো আগে নিস্তড়িত ছিল এবং এই সূচিমুখে যেহেতু প্রচুর পরিমাণ আধান আগে থেকে জমা হয়ে আছে, তার প্রভাবে এই যে চারপাশের ধূলিকণার বায়ুকণাগুলো প্রবল পরিমাণ আবেশের সৃষ্টি হল। এখন দেখো এই প্লাসগুলো আর মাইনাসগুলোর মধ্যে দূরত্ব দেখো খুব কম, কিন্তু এই মাইনাস আর এই মাইনাসের দূরত্বগুলো দেখো খুব বেশি। তাহলে নিশ্চয়ই আকর্ষণ বলের প্রভাবে ওরা কি করবে, এই দিকে চলে আসবে, মানে সূচিমুখের দিকে ধেয়ে আসবে। ধেয়ে এলে কি হবে, আমি এর পরের স্টেপটা দেখাই। ধেয়ে এলে এখানে প্রচুর পরিমাণ নেগেটিভ ছিল, এবার যখন এরা সংস্পর্শে আসবে মানে আকর্ষণ বলের প্রভাবে যখন এর সংস্পর্শে আসবে, তখন এই মাইনাস আর এই প্লাসটা কি ক্যান্সেল হয়ে যাবে। আমি একটা দুটো দিয়ে দেখাচ্ছি, ধরো এখানে আর একটা দিয়ে দেখাচ্ছি, এই মাইনাস আর এর যেটা সামনের প্লাস ছিল এটা কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই মাইনাস আর এই প্লাসটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ক্যান্সেল হয়ে গেলে এখন কি পড়ে থাকবে, এখন এই প্লাস মাইনাসে জিরো হয়ে গেল, তাহলে শুধু কি মাইনাস আর মাইনাস গুলো পড়ে থাকবে।
তাহলে এর মধ্যে শুধু মাইনাস থাকে, আর এর মধ্যে তো অলরেডি আগে ঋণাত্মক আধান হয়েছিল। তাহলে এই দুটো ঋণাত্মক আধান এবং পরস্পরকে এবার কি করবে? বিকর্ষণ করবে। 4 নম্বর স্টেপে কি হবে? এটা এই নেগেটিভ গুলো পরস্পরকে কি করবে? এখন শুধু এগুলোই নেগেটিভ হয়ে আছে, বিকর্ষণ করে কি করবে? দূরে ঠেলে সরিয়ে দেবে। তাহলে আবার প্রথম থেকে বলছি, দেখো নেগেটিভ আধান ছিল, চারপাশের ধূলিকণা বায়ুকণাগুলোকে আবেশ করলো, মানে যেগুলো নিস্তড়িত ছিল সেখানে প্রবল আবেশের ফলে নিকটবর্তী প্রান্তে বিপরীত আধান আর দূরবর্তী প্রান্তে সমাধান সৃষ্টি হলো। যেহেতু এরা কাছে আছে বিপরীত আধানগুলো, তাহলে আকর্ষণ বলের প্রভাবে এরা এখানে স্পর্শ করলে প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, শুধু এখানে তখন মাইনাসটা পড়ে থাকবে। তখন কি হবে? তার পরের স্টেপে মাইনাসটা এই যে ধূলিকণার যে মাইনাসগুলোকে কি বিকর্ষণ করে দূরে ঠেলে সরিয়ে দেবে। কিন্তু এখানে একটা কি কাজ হলো বলতো এই পর্যন্ত? এতে হলো কি, দেখো এই প্লাস আর এই মাইনাস যখন ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্ষতিটা কি হলো বলতো? এর একটা মাইনাসকে এরা নষ্ট করে দিল না? ধরো এখানে 10টা নেগেটিভ ছিল, আমি বলছি এখানে ধরো 10খানা নেগেটিভ আধান ছিল, চার্জ। এবার এদের চারজন যদি এসে এদেরকে ক্যান্সেল করে দেয়, এই চারজন মাইনাসকে ক্যান্সেল করে দেয়, তাহলে এখন কজন পড়ে থাকবে? 6জন না? তাহলে কি হলো? একদম প্রথমে 10জন ছিল, 10টা নেগেটিভ আধান ছিল, এখন 6টা পড়ে থাকছে। তাহলে এতে কি হচ্ছে? এর নেগেটিভ আধানের পরিমাণ কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে না? তাহলে একটা সুচারু পরিবাহীকে যদি বায়ুতে রাখি, ধীরে ধীরে যখন এইগুলো চলে যাবে, আবার পরবর্তী বায়ুকণা এসে কি এর নেগেটিভ আধানের পরিমাণ কি আস্তে আস্তে কমিয়ে দেবে। এর ফলে কি হবে? সুচালু যে পরিবাহীটা আধান ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে। এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ মোক্ষণ ক্রিয়া। বোঝা গেল? তড়িৎ মোক্ষণ ক্রিয়া এই যে ঘটনা, আমি ওই জন্য স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। এবং এর ফলে তোমরা দেখতে পারো এখানে যে বিকর্ষণ করে দূরে ঠেলে সরিয়ে দিচ্ছে, এর ফলে কি একটা ছোট্ট হালকা বায়ু প্রবাহ দেখা যাবে না? সেই বায়ু প্রবাহটাকে বলা হয় ইলেকট্রিক উইন্ড, বা বাংলায় বলে তড়িৎ বার্তা, বা এরা এইভাবে লেখা হয় তড়িৎ বার্তা, এরকম ভাবে লেখা, মানে ইলেকট্রিক উইন্ড। যেটা এটা বোঝা যাবে যদি এর সামনে কোনো একটা মোমবাতির শিখা রাখা হয়, আমাদের তো এমন হাওয়া লাগবে না যে উড়িয়ে নিয়ে চলে যাবে। এর সামনে যদি একটা কোনো মোমবাতির শিখা রাখা হয়, আমরা দেখবো যে মোমবাতির শিখাটা ধীরে ধীরে এদিকে একটু হেলে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে এইটাকে বলা ইলেকট্রিক। তাহলে তোমাদের তড়িৎ মোক্ষণ ক্রিয়া বোঝা গেল। আবার বলছি, দেখো প্রথমে কোনো আহিত বস্তুকে রাখলাম সূচাগ্য পরিবাহীতে, পুরো আধান জমা আছে, চারপাশে নিস্তড়িত যে বায়ুকণাগুলো যেগুলো প্রথমে নিস্তড়িত ছিল সেগুলোকে আবেশ করলো, যেহেতু বিপরীত আধানগুলো কাছাকাছি আছে তারা পরস্পরের সংস্পর্শে যে নিস্তড়িত হয়ে গেল, মানে ক্যান্সেল করে দিল। এখন এতে শুধুমাত্র পজিটিভটা নষ্ট হয়ে গেছে, নেগেটিভ পড়ে আছে, বিকর্ষণ করে দূরে ঠেলে সরিয়ে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে? সমগ্র পরিবাহীটার আধানটা হ্রাস পেয়ে যাচ্ছে। এটাকেই বলা হয় তড়িৎ মোক্ষণ ক্রিয়া। সেম কার্যটা ঘটে বজ্র বহের ক্ষেত্রে। আমি দেখো এইখানে এঁকেছি, তোমরা এটা দেখেছো বাড়ির ছাদে অনেক সময় এইভাবে একটা সরু তামার পাত লাগা থাকে। সেটা কিরম ভাবে থাকে আমি এখানে ওপরে এঁকে দিচ্ছি। এটা থাকে এরকম, কোন একটা বিল্ডিং এর মাথায় এরকম সরু তামার তার আটকানো থাকে। সেই তারটা এসে মাটির অনেক গভীরে একটা তামার পাতের মাধ্যমে পোঁতা থাকে। এইটাকে বলা হয় বজ্রবহ। ধরো কোনো কারণে কোনো তড়িৎগ্রস্ত মেঘ যদি এই বজ্রবায়ুর ওপরে আসে, ধরো তড়িৎগ্রস্ত মেঘ এই বজ্রবায়ুর ওপরে এলো, সেও দেখো প্রথমে কি হবে? ধরো তড়িৎগ্রস্ত মেঘটায় ধরো পজিটিভ তড়িৎ আছে, তাহলে সূচি মুখে ধরো প্রথমে কোনো তড়িৎ ছিল না, তাহলে যদি এই বজ্রবাহের ওপরে যদি কোনো পজিটিভ তড়িৎগ্রস্ত মেঘ আসে, তাহলে এখানে কি তড়িৎ সৃষ্টি হবে? আবেশের ফলে নেগেটিভ। এবং দূরবর্তী প্রান্তে কি হবে? পজিটিভ। যেহেতু এটা মাটির সাথে পোঁতা আছে, তাহলে পজিটিভ যেটা মুক্ত আধান আমি আগে বলেছিলাম, তাহলে ওরা সহজেই কি মাটিতে চলে যাবে। এবার তাহলে শুধু কে পড়ে থাকবে? এই নেগেটিভ। আবার সেই একই
চারপাশে ধূলিকণা বায়ুকণা আসবে। আবার সেই একইভাবে ধূলিকণাগুলো আবেশ সৃষ্টি হবে, এখানে এসে স্পর্শ করবে, বিপরীত আধানগুলো বিলুপ্ত হবে এবং সমাধানগুলো বিকর্ষিত হয়ে দূরে ঠেলে দেবে। এখানে বিকর্ষিত হয়ে দূরে ঠেলে দিলে কি হবে, এই যে কণাগুলো এবার কি মেঘের কাছাকাছি চলে যাবে না? তাহলে মেঘের কাছাকাছি চলে গেলে মেঘের যে প্লাস মাইনাস করে জিরো করে মেঘের আধানটাকেও কমিয়ে দেবে কিছুটা। ফলে কি এই যে বিভব পার্থক্য, এই যে প্রচুর পরিমাণ বিভব পার্থক্যের যে সৃষ্টি হয় প্রথমে প্লাস আর মাইনাস করে, কিন্তু এই সূচাঙ্ক পরিবাহীর ক্রিয়ায় কি হচ্ছে, এর আধান হ্রাস পাওয়াতে বা কমে যাওয়াতে বিভব যে পার্থক্যটা কি হচ্ছে, কমে যাচ্ছে। বিভব পার্থক্য এবার যদি কমে যায় তাহলে বজ্রপাতের সম্ভাবনা কমে যাবে। এবার তার সত্ত্বেও যদি বজ্রপাত ঘটে যায় তখন ওই যে তড়িৎ স্ফুলিঙ্গটা এই তামার তার বেয়ে মাটিতে প্রবেশ করবে এবং বাড়িটাকে বাঁচিয়ে দেবে। তার বজ্রপাত তার কিছুই না, যদি মেঘ এবং পৃথিবীর মধ্যে, পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর মধ্যে যদি বিভব পার্থক্য খুব বেড়ে যায় তাহলে এই যে তড়িৎ মুক্ষণ হয় এটাই হচ্ছে বজ্রপাত। কিন্তু এই যে বজ্র নিবারকের সাহায্যে বজ্রপাতের সম্ভাবনা অনেকটা কমানো যায়, কিন্তু তার সত্ত্বেও ঘটে গেলে বাড়ির কোনো ক্ষতি করে না। আর এই সম্বন্ধে আর একটা কথা বলে রাখি, সবসময় জানবে আধান সর্বদা পরিবাহী বাইরের পৃষ্ঠে অবস্থান করে, এটা একটু মনে রাখবে। আধান সর্বদা পরিবাহী বাইরের পৃষ্ঠে অবস্থান করে। এটা কেন হয়? কারণ আধানগুলো যখন পরিবাহীতে থাকে ভেতরের পৃষ্ঠে থাকলে ধরো পজিটিভ পজিটিভ পরস্পরকে কি বিকর্ষণ করবে, বিকর্ষণ করে কি হবে, দূরে সরে যেতে চাইবে। এবার তোমরা বলো ভেতরের এরিয়াটা বেশি না বাইরের এরিয়াটা বেশি? তাহলে নিশ্চয়ই বাইরের এরিয়াটা বেশি, তাহলে পরস্পর কি এখানেই সবচেয়ে দূরে দূরে থাকতে পারবে। তাহলে ওই জন্য আধান কোনোদিন পরিবাহী ভিতরে অবস্থান করে না, পরিবাহী বাইরের পৃষ্ঠে অবস্থান করে। এরপর তোমরা একটু হর্স যেগুলো আছে ছায়া প্রকাশনী মানে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল, ওইগুলো একটু পড়ে রাখবে। ওগুলো কিছুই নয়, তোমরা যেই পড়লে সেটাকে যেটা বাস্তবে কাজে লাগাতে পারবে সেটাই হচ্ছে হর্স। সব কটাই পড়ে রাখো, কিন্তু আমি তো পরীক্ষার আগে একটু বলে দেবো যে কোনগুলো ইম্পর্টেন্ট। কিছু বুঝতে না পারলে আমার কমেন্ট বক্সে লিখে দেবে বা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে দেবে। থ্যাংক ইউ।